আমি ভেবেছিলাম ডাল আলু ভাতে আর ডিমের অমলেট করব, তো কর্তামশাই বললো যে না, ডিমের ঝোল ভাত করো। সত্যি বোধহয় আজকাল বন্ধুরা সতের কোনো ভাত নেই। সতের যদি ভাত থাকতো তাহলে তারা রাস্তায় পড়ে ওভাবে মরতো না। তো জানি না, স্ট্রাগল চলছে, মাথা পুরো ভারী হয়ে থাকে। অনেক ভাইরা আছে যারা তো প্রবাসে পড়ে আছে নিজের পরিবার বাঁচানোর জন্য। এই দেখো আমার ছাদের ওপরে লাগানো গাছ, কি অবস্থা! মা গো মা, জলের মধ্যে ডুবেই যাবো এবার। লালু, শুয়ে আছিস? হ্যালো মাই রেসপেক্টেড ভিউয়ার্স, সালাম দোয়া জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম সকাল থেকে। আর আজকে আমি এ বাড়ি থেকে ব্লগটা শুরু করেছি, কারণ ও বাড়ি এখনো যাইনি। এ বাড়ির সমস্ত পার্ট চুকিয়ে তারপরে আমি ও বাড়ি যাবো। আর আজকে আমার বাইরে একটু কাজ আছে, সেই কাজটাও মেটাবো, মিটিয়ে তারপরে ও বাড়ি যাবো। তো আজকেও খুব ভালো লাগবে আশা করছি ব্লগটা। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছিলাম পুরো ব্লগটা অবশ্যই দেখবে, এবং তারপর মানে তোমাদের যদি কমেন্টে কিছু বলার থাকে তো অবশ্যই বলবে, আর যদি আমাকে কিছু বলে গাইড করার থাকে সেটাও অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? তো সকালবেলা থেকেই আজকে পুরো মেঘলা আকাশ, আর আমি রান্নাঘরে দাঁড়িয়ে ব্লগটা শুরু করছি। মানে বাইরে জামা কাপড়গুলোও দিয়েছিলাম, তো বৃষ্টি পড়ছিল বলে আমি এগুলোকে এই যে ঘরে মেলে দিয়েছি। দেখো, এই জামা কাপড়গুলোকে ঘরে মেলে দিয়েছি। আর এবারের জন্য, বাবা মায়ের জন্য তো রান্না করতে হবে, বরমশাইও খেয়ে বেরোবে, সেই জন্য আজকে বেশি কিছু রান্না করছি না, জাস্ট সিম্পল ভাত আর ডিমের ঝোল করছি। কারণ আমাকে বেরোতে হবে, কাজ মেটাতে হবে, তারপরে আবার ও বাড়ি যেতে হবে, ঠিক আছে? তাহলে চলো আজকে কি রান্না করছি দেখো। এই যে ডিম করব বললাম, তো ডিমের ঝোল ভাত, এটাই মনে হয় সব থেকে সোজা রান্না, যেটা তাড়াতাড়ি হয়। আমি ভেবেছিলাম ডাল আলু ভাতে আর ডিমের অমলেট করব, তো কর্তামশাই বললো যে না, ডিমের ঝোল ভাত করো। তো সেই জন্য আমি ডিমের ঝোল ভাত করছি। তো চলো ডিমগুলো আগে ভেজে নিই। আর তোমরা যে ভাইয়েরা আমাকে এতটা সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসার জন্যই নিশ্চয়ই আমি একদিন এগোতে পারবো। আর আমার মানে যেটা কাজ, যেটা আমি করব ভেবেছি, আর যেটার জন্য আমার সোশ্যাল মিডিয়ায় কাজ করা, তো আমি জানি তোমরা একদিন সেই কাজটাকে আমার সাকসেস করবে। এবার কি কাজ সেটা তোমরা জানো, আর যারা নতুন দেখছো তারা পেছনের ভিডিওগুলো একবার দেখো, তাহলে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে যে তোমাদের সোনিয়াদি কী বলেছে, ঠিক আছে? চলো ডিমটা আগে ভালো করে ভেজে নিই। আর এখানে আমি পাটায় আদা রসুন বেটে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজটা এখানে আছে। ডিমটা আগে লাল করে ভেজে নিই। সত্যি বোধহয় আজকাল বন্ধুরা সতের কোনো ভাত নেই। সতের যদি ভাত থাকতো তাহলে তারা রাস্তায় পড়ে ওভাবে মরতো না, ঠিক আছে? আর আমিও সেটাই বিশ্বাস করি, কারণ যারা নোংরামি করে, যারা খারাপ কাজ করে, তারা কিন্তু ঠিক রমরম করে নিজেদের জীবন চালাচ্ছে সমস্ত দিক থেকে। আর যারা সত্যিকারের সৎ রাস্তায় থেকে নিজের চেষ্টা প্রচেষ্টার দ্বারা কিছু করতে চায়, তাদের কিন্তু কিছুই হয় না, আলটিমেট তারা খালি স্ট্রাগলই করে যায়। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার। আমার যে পরিবারের যে নিড, যে চাহিদাগুলো, সেইগুলো পূরণ করার জন্য কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। নিজের দিকে তাকানোর সময় নেই। নিজে কি খাবো, নিজে কি পরবো, নিজে কোনটায় খুশি থাকবো, সেগুলো একবারও মাথাতে আসে না। শুধু মনে হয় পরিবারকে কি করে ভালো রাখবো, কিভাবে মাকে চিকিৎসা করানো যাবে, কিভাবে ডাক্তার দেখাবো, কিভাবে কি করব, শুধু সেগুলোই মাথার মধ্যে ঘোরে। কিন্তু জানি না আমার স্ট্রাগল যেন শেষ হচ্ছে না। ওই যে বলে না যে উপরওয়ালা জব ভি দেতা ছাপ্পার ফারকে, তো উপরওয়ালাও মনে হয় মাঝে মাঝে না ইনসাফি করে। আমি জানি এই কথাটা বলা আমার সব থেকে বড় মূর্খামি, সব থেকে বড় ভুল, কারণ উপরওয়ালা কখনোই কারোর ওপর না ইনসাফি করে না। কিন্তু ওই যে অবুঝ মন মাঝে মাঝে ভুলভাল বকে। তো যখন আর পেরে উঠি না, তখন মনে হয় যেন যে সত্যিই বোধহয় না ইনসাফি হচ্ছে। তো জানি না, স্ট্রাগল চলছে, মাথা পুরো ভারী হয়ে থাকে, বুঝি না কি করব কি না করব, কি করলে কি হবে, মানে পুরো চোখের সামনেটা মাঝে মাঝে ঝাপসা হয়ে যায়। তবুও চলছি আপনাদের হাত ধরে, আপনাদের বা তোমাদের হাত ধরেই তো এগোচ্ছি। তো আমি চাই
যে একদিন কিছু করতে পারি, কিছু এমন করতে পারি যে না আমার পরিবারের চাহিদাগুলো মেটাতে পারি, তাদের চিকিৎসা, তাদের সব কিছু আমি আমার দায়িত্ব, যেহেতু আমার কোনো ভাই বোন নেই, আমার ওপরেই সমস্ত কিছু। আর বাবা মা এই জিনিসগুলো কতটা দায়িত্বের সেটা একটা পুরুষ মানুষই জানে। কারণ একটা পুরুষ মানুষ সে কিন্তু তাদের পরিবারের সমস্ত দায় দায়িত্ব মাথায় নিয়ে সারা দিন বাইরে ঘোরে। কিসের জন্য? যাতে তার পরিবার ভালো থাকে। কিন্তু আমরা কিন্তু পুরুষ মানুষগুলোকে হেয় করে দিই, যেন তাদের কোনো মানে গুরুত্বই নেই, তাদের কোনো দায় দায়িত্বই নেই। আমরা এক একটা মেয়ে মানুষ এরকম ভাবি, কিন্তু না, কিন্তু পুরুষ মানুষেরাই কিন্তু আসল। তারা কিন্তু বলতে পারে না মুখ ফুটে তাদের কষ্টটা। আমরা যেরকম ফ্যাল করে বলে দিই আমাদের কষ্ট, কিন্তু একটা পুরুষ মানুষ কিন্তু তাদের কষ্টটা মুখ ফুটে বলতে পারে না, আমার যা মনে হয়। আর অনেক ভাইরা আছে যারা তো প্রবাসে পড়ে আছে নিজের পরিবার বাঁচানোর জন্য, আর যে সমস্ত ভাইরা প্রবাসে পড়ে আছে তারা কষ্ট করছে তাদের পরিবারের জন্য, অথচ তাদের বউরা তাদের মানে অবর্তমানে যা তা করে বেড়াচ্ছে, আর তার স্বামী যে কষ্ট করে টাকা পয়সা পাঠাচ্ছে সেগুলোকে নিয়ে ফুর্তি করছে। তো সেই সমস্ত মানুষদের আমার ধিক্কার জানাই। সত্যিই বলছি, খুব খারাপ লাগে। চলো তোমাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করি। এই দেখো আমার ছাদের ওপরে লাগানো গাছ, নয়নতারা গাছ। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, কাঞ্চন ফুল গাছ, এটা আমার শাশুড়ি লাগিয়েছিল। এখানে আজকে একটা ফুলও ধরেছিল, তো ফুলটা আমার শাশুড়ি ঠাকুরকে বোধহয় দিয়েছে। তো গাছটা চারা লাগিয়েছিল, আমি তো ভেবেছিলাম বাঁচবেই না, তো গাছটা বেঁচে লম্বা হয়ে গেছে। আর বস্তাতে মাটি দিয়ে লাগানো, তোমরা দেখতে পাচ্ছ সব বস্তার মধ্যে মাটি দিয়ে লাগানো। তো খুব সুন্দর লাগে আমার গাছ লাগাতে বা গাছে ফুল হলে। কিন্তু বাড়িতে কোনো জায়গা নেই, তো মানে পুরো জায়গাটাতেই ঘর, আর কোনো মাটি নেই বলে এই ছাদেতেই 2-4টে গাছ লাগানো। তো আমি খুব খুশি যে আজকে এই যে নতুন গাছটায় একটা ফুল ফুটেছে, আরও কড়ি এসছে, ফুল হবে। আর এই যে ছাদের উপরে আমি চলে এসেছি, আমার সব কাজবাজ হয়ে গেছে। আর আকাশটা কিন্তু আজকে পুরো পরিষ্কার হয়ে আছে। না পরিষ্কার বলাটাও আমার ভুল, মানে নীল আকাশ, কিন্তু মাঝে মাঝে কিন্তু মেঘ হচ্ছে, মেঘলা হয়ে আছে। তো জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছে, এই জামা কাপড়গুলো নেওয়ার জন্যই ছাদে এলাম। কারণ জামা কাপড় ঠাপড় সব তুলে রেডি হয়ে তারপরে আবার ও বাড়ি বেরোবো। আর বরের তো খাওয়া হয়েই গেছে। আর ওই যে আগে দেখতে পাচ্ছ ওই বাড়িটা তৈরি হচ্ছে, ছাদ ঢালাই হবে বলে কাঠ লাগাচ্ছে। আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা বাপরে বাপ, যদি একদিন বৃষ্টি হয় জল হয়ে যায়। কারণ আগে তো খাল আছে, জোয়ারের জল ঢোকে, মানে বৃষ্টির জলের থেকে জোয়ারের জলটাই বেশি আসে। তো চলো যাওয়া যাক নিচে, কারণ এখন বেরোবো। এখন তো প্রত্যেকবার নিয়ম করে দুর্গাপুজোর সময়ই বৃষ্টিটা আসে, বর্ষাকালে বৃষ্টি হয় না, লেটে বৃষ্টিটা আসে। আর দুর্গাপুজোর সময় তো বৃষ্টি হবেই হবে। আর এই দেখো চারিদিকটা কেমন ভেজা ভেজা। যে কোনো ফেস্টিভ্যালের সময় রাস্তাঘাট ভেজা থাকলে বৃষ্টি হলে কি কারুর ভালো লাগে বলো তো? ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, ওপরওয়ালা প্রকৃতির ওপর তো কারুর হাত নেই। তো আজকে আমি একটা কাজেই যাচ্ছি, তো তোমাদের দাদা বা আমার হাজবেন্ড আমাকে সেখানে নামিয়ে দেবে, তারপরে সেখান থেকে কাজ মিটিয়ে আমি বাড়ি ফিরবো। তো এখানে দেখো সিগনালেতে দাঁড়িয়ে আছি, আর সিগন্যালটা ভাঙলেই সোজা চলে যাব আমার কাজে, মানে যেখানে আমার গন্তব্যস্থল, সেখান থেকে তারপরে বাড়ি ফিরবো। আর ফিরতে আজকে বোধহয় একটু লেটই হয়ে যাবে। আর দেখো গাড়ির কি চাপ রাস্তায়, বাইক গাড়ি ভর্তি, মানে রাস্তার ঠিকানা নেই, গাড়ি কিনছে মানুষ ভরপুর। 2 hours later. বাপরে বাপ, এ তো জল, অনেক জল, দেখে তো আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে। বাপরে, এ তো সমুদ্র হয়ে আছে। আমি জানি না আগে কি হবে। ইস, কি নোংরা জল। এই জল পাড়াতে কার ইচ্ছে করে বলো তো? কিন্তু কি করা যাবে, জল জল জল, এত বৃষ্টিতে তো সব জায়গায় জল জমবেই। আর বিশেষ করে এই যে জলগুলো যাওয়ার জন্য যে জল নিকাশির ব্যবস্থা, সেগুলো তো ঠিকঠাক মতো মানে করেই না। কাজের বেলায় নবডঙ্কা, আর আছে যত ওই ধর্ম নিয়ে লড়াই, এটাই হচ্ছে আমাদের দেশে চলে। কিন্তু আমাদের দেশের যে কিভাবে কি উন্নতি হবে বা কোথায় জল জমছে, জল মানে হবে, সেগুলোর দিকে লক্ষ্য নেই। পুরো রাস্তায় কত জল, তোমরা তো দেখতেই পেলে, পুরো জল ভর্তি। আগেটাও জল আছে, আমাকে জল পাড়িয়ে যেতে হবে। তো বাড়িতেই ফিরছি এখন। কি অবস্থা, চারিদিকে জল আর জল, আর ভালো লাগে না, ঘেন্না করে। পুরো ড্রেনের সব জল তো একাকার হয়ে আছে। বলো, জল পড়াতে কার ভালো লাগে? আর যাদের বাড়ির কাছে জল জমে, মানে অনেকে আছো, তোমরা কমেন্ট করো, মানে কেমন মজা লাগে। আমি তো, আমার জুতোটা এবার পুরো খারাপ হয়ে যাবে, কারণ দেখবে, এই দেখো কারণটা দেখে নাও।
আমাকে তো মনে হচ্ছে জুতোটা খুলে এবার হাতে নিতে হবে, কারণ এটা আমার চামড়ার জুতো, অলরেডি কালকে ভিজে গেছে। মা গো মা, চলো যাই যাই। আরে বাবা, কি অবস্থা, এক হাঁটু জল। মা গো, এখানে এত জল হয়? আসতে দাদা। মা গো মা, এখানে এত জল হয় তো আমি জানতাম না, বাপরে বাপ। দেখো আমার পা ডুবে গেছে কতটা। জলের মধ্যে মহা বিপদে পড়ে গেছি আজকে এই রাস্তা দিয়ে এসে। আমি জানতাম না এত মানে বিপদে পড়বো আজকে আমি, কারণ এই এখানটায় যে বৃষ্টি হলে এতটা জল জমে আমার সেটা তো আইডিয়া ছিল না। আমি জানি যে একটুখানি হবে হয়তো, কিন্তু সেটা যে এতটা, দেখো। হ্যাঁ মা গো, কি অবস্থা রে বাবা, জলের মধ্যে ডুবেই যাবো এবার। কালকে একবার ভিজেছি বাড়ি যেতে গিয়ে, আর আজকে এই জল দিয়ে হাঁটছি। কিছুদিন আগে এমনি জ্বর সর্দি গেল বাবা। এই জলের মধ্যে দিয়ে আমি হেঁটে এলাম এখন, মানে বুঝতে পারছো, মানে মহা বিপদে পড়েছি, খুব ঝামেলায় পড়েছি এই জলের মধ্যে দিয়ে। আর এই দেখো জুতো খুলে নিয়েছি, জুতো হাতেতে, আর এখন যাচ্ছি বাড়িতে। মানে জলের ওখানটা দিয়ে এত বাইক ফাইক আসছে যে আমি মানে ভিজে যাব বলে আর ক্যামেরা অন করতে পারিনি, এত জল। চলো জুতোটা পরে নিই এবার। শিট, এত জল, কতটা জল দেখো, আমার পুরো পা ভিজে গেছে। তাহলে কতটা জল দেখো, দেখতে পাচ্ছ কতটা ভেজা। চলো যা যাক। পুরো ভিজে গেলাম, কালকে রাতেও জলে ভিজেছি আমি, আজকেও জল ফাড়িয়ে ফাড়িয়ে বাড়ি যাচ্ছি। এখানটা এত জল হবে আমি জানতাম না, তাহলে আমি আসতাম না এই রাস্তাটা দিয়ে, ওই দিকটা দিয়ে আসতাম। ওই দিক থেকে অল্প জল, তবু এত জল নয়। এ তো পুরো আমি পুরো একদম ডুবে গেছে পুরো একদম। এই রাস্তা দিয়ে এসে মহা বিপদে পড়েছি সত্যি। আর অ্যাকচুয়ালি কি বলতো, ওই রাস্তা দিয়ে যখন আসছিলাম তো অতটা জলের মধ্যে পা পুরো ডুবে গেছে, আর আমি কি করেছি, ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। আমি জল দিয়ে আসছি, ক্যামেরাই অন করিনি। তারপরে এসে দেখছি আরে আমি তো ক্যামেরাই অন করিনি, কি ভিডিও ক্যাপচার করছি। তারপরে ভিডিওটা অন করলাম। যাই হোক, চলো যা যাক বাড়ি। দেখি মা কি করছে ঘরে। এখান থেকে আর একটুখানি, জাস্ট এই 2 মিনিট 3 মিনিট লাগবে। আকাশে এখনো মেঘ আছে, আজকেও হয়তো বৃষ্টি হলেও হতে পারে। চলো বাড়ি গিয়ে দেখা হবে, ঠিক আছে? আমার জন্য কেমন গা ঘিনঘিন করছে, কারণ ওখানে অতটা জল, আর ওই জলগুলো সব ড্রেনের জল, এই জল সব মিলে একাকার হয়ে গেছে। তো সেই সব জল পাড়িয়ে আসা মানে বুঝতে পারছো তো, যাদের বাড়ির সামনে জল জমে তোমরা কমেন্ট করো, মানে কতটা তোমাদের কষ্ট এইসব জলের মধ্যে থাকা বা জলের মধ্যে দিয়ে। কিন্তু কিছু করার নেই না, মুশকিল মুসিবত নিয়েই মানুষের জীবন। তো যাই হোক, চলো যা যাক, বাড়ি গিয়ে কথা হবে। বৃন্দা শুয়ে আছে এখানে। লালু শুয়ে আছিস? এই যে আরেকজন শুয়ে আছে এখানে, 2 জন শুয়ে আছে। লালু লেজ নাড়াচ্ছে, আর একজন শুয়ে আছে ওখানে। টাটা, তো বাড়ির কাছে চলে এসছি অলমোস্ট। আকাশে ভালো, মানে আকাশটা ভালো, বৃষ্টিটা আসেনি, নাহলে কালকে ভিজেছি, আজকেও ভিজে যেতাম। এই যে দেখো গাছ থেকে এই যে লতাগুলো ঝুলছে, ছোটবেলায় এগুলো দিয়ে না বকুল ফুল গাঁথতাম। তোমরা চেনো এই লতাগুলোকে? কমেন্টে জানিও তো। এই দেখো, ছিন না রে বাবা, শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। দেখো পুরো একদম লতা পুরো জড়িয়ে ধরেছে গাছটাকে, পুরো একদম মানে জঙ্গল হয়ে গেছে। আর আমার বাড়ির এই জঙ্গলগুলোকে তো কেটে দিয়েছে। তো চলো গিয়ে দেখি মা কি করছে। আমার মা এখন কাজই করছে, মা আর কি করবে, রান্নাই করছে হয়তো।
যখনই আসি তখনই দেখি কাজ করে তাড়াতাড়ি কাজ করে যে একটু রেস্ট নেবে সেটা আর আমার মা করে না। মা কি করছো গো? কি করছো? রান্না করছি। ঠিক জানি রান্না করছো, আমি সেটাই বলছিলাম। কি রান্না করছো? কি রান্না করবো? এই যে ডাল করছি, হ্যাঁ, আর পেঁপে দিয়ে আলু দিয়ে ভাবছি তরকারি করবো। পেঁপে আলুর তরকারি? হ্যাঁ। আচ্ছা, আর কি মাছ করবে না? আজকে মাছ করবো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এই যে ডাল, তেল পটল করবো। তেল পটল? হ্যাঁ। আচ্ছা, ওই যে ওই বাসনের র্যাকটা তুমি ধুয়েছো? হ্যাঁ, বাসনের র্যাকটা কখন ধুলে? এই জন্যই তো দেরি হয়ে গেছে। বাবা। বাসনের র্যাকটা ধুয়েছি, ধুয়ে বাসনগুলো রেখেছি। আপাতত পরে আবার দেখেছো কাজ করছে দেখো। এই জন্য আমার দেরি হয়ে গেছে। তারপরে এগুলো করে এই ডাল ভাত। আরে হসপিটাল রোডটাই কি এত দূর জল, আমি তো জানি না। পুরো আমার পা পুরো ভিজে গেছে, পুরো আমি পুরো জলের মধ্যে যেন ঢুকে যাচ্ছি। আমার ভয় লাগছিল যে খাড্ডা থাকলে না ওর মধ্যে পড়ে যাই। আমি তো জানি না যে অতটা জল, সে যেন সে পুকুর হয়ে গেছে পুরো একদম। ক্যামেরা অন করেছি, ক্যামেরা ক্যামেরা অন করতেই ভুলে গেছি। আমি এই জন্য কাউকে সেই যে জলটা অতটা আমি দেখাতে পারিনি। প্রচন্ড জল। হ্যাঁ। বলছিল যে ওইদিকে অনেক জল। হ্যাঁ, যাই হোক আজকে আমাকে ওই সাঁতরাগাছিতে নামিয়ে দিল পীযূষ, আমি চলে এলাম। এটা হচ্ছে কৃষ্ণনগরের সরভাজা না সরপুরিয়া না, আমার সরভাজা কি বলে? সরভাজা এটা। কৃষ্ণনগরের সরভাজা কি সরপুরিয়া আমি ঠিক বলতে পারছি না, কনফিউজ। তো মাঝে মাসি বাড়ি গেছিল, ভাই কিনে দিয়েছিল, যেহেতু ভাইয়ের ওখানেই পোস্টিং, কাজের জন্য ওখানেই যেতে হয়। খেতে এত ভালো যে কি বলবো, মানে এই জন্যই বিখ্যাত কৃষ্ণনগরের এই সরপুরিয়া বা সরভাজা, এটার জন্যই বিখ্যাত। খুব টেস্ট, সত্যি খুবই ভালো, খুব ভালো। একদম কড়া মিষ্টিও না, না মানে ঠিকই আছে, ভালো। হালকা মিষ্টি, খেতে দারুণ। বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা আমায় দেখছো, বা সৌদি আরব থেকে যে সমস্ত ভাইয়েরা আমায় দেখছো, বা অন্য দেশ থেকে যে সমস্ত ভাইয়েরা আমায় দেখছো, তোমাদের অনেক ভালোবাসা। ইন্ডিয়াতে আসার জন্য অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর তোমাদের সাথে যদি কোনোদিনও দেখা হয়, কৃষ্ণনগরে নিয়ে গিয়ে তোমাদের এই সরভাজা খাওয়াবো। আর আমাদের কলকাতার রসগোল্লা তো নাম করা, তোমরা জানোই। কি বাজাবে এখন? আলু পটল? না, আলু পটল করবো না তো। না, ও তেল পটল করবে বললাম, আমি ভুল বলছি। এই ডাল চাইনি, দেখি বেসন দিয়ে বড়া করবে? হবে। কেন হবে না? এখানে বড়া করে নি, বড়া করে পেঁপে দিয়ে আলু। কিন্তু ওটা তুমি ঝোলে পরে দেবে, নাহলে পরে পুরো ছেড়ে যায়। ডালটা ভিজাতে ভুলে গিয়েছি, এই জন্য একটু বেসন ছিল, বেসনের বড়া করে পেঁপে দিয়ে আলু দিয়ে বড়া করে। পেঁপে আলু বড়া দিয়ে মা তরকারি করবে। হ্যাঁ, তোমরাও খেয়ে দেখবে, খুব ভালো লাগে। সত্যি আমি করি ভাইয়েরা, কিন্তু আমি আগের মতো আর পেরে উঠি না। দেখো বন্ধুরা, তোমরা খাও নাকি আমি জানি না, আমি পেঁপে দিয়ে আলু দিয়ে এরকম ডালের বড়া করে দিই। সেখানে ডালটা ভিজাতে ভুলে গিয়েছি, এই জন্য আমি বেসনের বড়া করে নিয়েছি। আচ্ছা, বেসনের বড়া করে নিয়েছো? হ্যাঁ। তো এটা ঝোলে দিলে গলে যাবে না? না, বলবে না। আচ্ছা, এই বড়া করে এটার মধ্যে পেঁয়াজ রসুন কিছুই দিইনি, শুধু জিরে, আদা বাটা আর লঙ্কা বাটা। আর আজকে নিরামিষ রান্না করছো নাকি তুমি? নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো। দারুণ হবে। আরেকটা কথা বলছি বন্ধুরা, আমার তো শরীর ভালো না, তাই দেখো আমার কড়াইটার কি অবস্থা। আগের মতো আমি রূপোর মতো ঝকঝক করে আমি মাজতে পারি না, তাহলে কিছু মনে করো না তোমরা। আমার মা বলছে কড়াইটা এরকম কালো দেখে তোমরা কিছু মনে করো না, কারণ আমি তো অসুস্থ, আমি আগের মতো আর মাঝামাঝি করতে পারি না। এটা ঠিক কথা, কারণ আমার মাকে দেখেছি ছোটবেলা থেকে কড়াই ঠড়াই না পুরো একদম রূপোর মতো ঝকঝক করতে, কিন্তু যেহেতু মানে শরীরে হাতে আর সেই জোরটা নেই যে মা ঘষবে, আর বেসিংয়ে না ওরকম করে মাজাও যায় না, তো সেরকম করে পারে না, সেই জন্য কড়াইটা এরকম। তো তোমরা কড়াইটা ইগনোর করো যেহেতু কালো হয়ে গেছে বলে, ঠিক আছে? ভালো বলেছো মা। তোমার কড়াই নিয়ে কেউ কিছু বলেনি, বলবো না, সবাই জানে যে তোমার শরীরটা ভালো নেই, সবাই জানে সেটা। তাও যে তুমি যে এত কিছু করছো, সত্যি কথা বলছি যে আমি মেয়ে হয়েও মানে এত পারবো না, মানে আমি যে মায়ের মেয়ে তাও মনে হয় আমি পারবো না, এতটা অসুস্থ শরীর নিয়ে এত কিছু করা।
আমি পারবো না, কিন্তু আমার মা এখনো পর্যন্ত এত বড় রোগ নিয়ে আমার মা করছে। আসলে জায়গাটা তো ছোট, এই জন্য রান্নার গ্যাস গুলো না সব এই মানে কি বলবো, এই একটা না সব তেল চিটে পড়ে যায়। আর আমাদের ফ্ল্যাটটা তো খুব ছোট বন্ধুরা, মানে খুবই ছোট। তো ঈশ্বর বা আল্লাহ যদি কোনোদিন আমাকে দেয়, সেই সামর্থ্য যদি দেয়, আমার ফ্ল্যাটে থাকার একদম ইচ্ছে নেই। তো একটা ভাই আমাকে তো কমেন্ট করেইছিল, দিদি তোমার এখন ছোট আছে, কাল তোমার অনেক বড় হবে। তো আমি জানি না, আমি অনেক কিছু আশা কখনোই করি না, আমার মাও করে না। হ্যাঁ, দুবেলা দুমুঠো ভালো ডাল ভাত নুন ভাত খাই, সেটা যেন শান্তিতে খেতে পারি, আর একটুখানি মাথার উপরে ভালো একটু ছাদ থাক, তাতেই জীবনটা চলে যাবে খুব শান্তিতে। বাস ওই যে অট্টালিকা অনেক টাকা চাই না গো, চাই না। শুধু মানে নিড যেগুলো আমার প্রয়োজন, যেগুলো যেগুলো আমার লাগবেই, আমাকে ঈশ্বর সেটুকু প্রদান করুক, তাহলেই আমার হবে। ঠিক আছে, তো চলো মা তুমি রান্না করো, তারপরে লাস্ট ফিনিশিং আমি তোমাদের দেখাবো যে কেমন হলো, আর খেতেও কেমন হলো সেটাও দেখাবো। ঠিক মতো একসাথে গুছিয়ে নিয়ে করতে পারি না, তো এই কোন রকম করি আর কি। তোমাদের ভালোবাসা থাকলে আমি এই, তোমাকে তো সবাই এত কমেন্ট করছে, তোমার জন্য দোয়া করছে, তোমার জন্য মানে এত ভালো ভালো কমেন্ট করছে না, কি বলবো তোমায়। তোমাদের ভালোবাসা থাকলে আমি এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত যেন তোমাদের ভালোবাসা নিয়ে আমি ভালোভাবে তোমাদের সঙ্গে এইভাবে আমি কথা বলতে পারি। খুব ভালো লাগে যখন আমি আমার মায়ের জন্য এই কমেন্ট গুলো পাই না, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর তোমরা তো আমার নিজের লোক, তাই না? আমি তোমাদের দেখিনি তো কি হয়েছে, তোমরা আমার নিজেরই লোক, আমার ঘরের লোক, কি বলো মা? একদম, তোমরা যদি কোনোদিনও আসো, আমি এত অসুস্থ, আমার হাতে রান্না করে তোমাদের আমি খাওয়াবো। আগে আমি এই কথা বলেছিলাম, কিন্তু মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে যাই, যার জন্য আমার এটা। তোমরা দোয়া করো আমার মাকে, যেন আমার মা হাঁটতে চলতে ফিরতে সুস্থ ভাবে সবকিছু করতে পারে। হ্যাঁ, মানে আর আমি তো এটা মানি যে এত বড় রোগ নিয়ে যে করে এত কিছু, তো সেটা একমাত্র ওপরওয়ালার আশীর্বাদ ছাড়া হয় না, জানো তো। তার যদি একটা আশীর্বাদ না থাকে, তার উপর যদি একটা কৃপা না থাকে, তাহলে কিন্তু কেউ করতে পারে না। কিন্তু আমার মা করছে মানেই আমি জানি তার আশীর্বাদ তো আছেই। জল দিয়ে দিয়েছো? ফিরে এলাম বন্ধুরা একেবারে রাত্রির বেলায়। আর রাত্রিবেলায় দেখো আমি সবজি আলি হয়ে গেছি। কে কে সবজি নেবে বলো তো? সবজি সাজিয়ে বসেছি, লাউ আছে, পটল আছে, ভেন্ডি আছে, কাঁচা লঙ্কা আছে, কার কি চাই বলো। তো বন্ধুরা মজা করছিলাম, অ্যাকচুয়ালি আমাদের ঘরে মানে সবজি শেষ হয়ে গেছিল, তো ওকে বলেছিলাম যে সবজি নিয়ে আসবে, তো ও সবজি একবারে নিয়ে এসছে, মানে বেশি করে নিয়ে এসছে ও বাড়ির আর এ বাড়ির জন্য। তো বলছে যে তুমি এ বাড়ির অর্ধেক রাখো আর ও বাড়িতে অর্ধেক নিয়ে চলো। আমি বললাম ঠিক আছে। তো সমস্ত সবজিগুলো বার করছি, করে অর্ধেক এ বাড়ির জন্য আর অর্ধেক ও বাড়ির জন্য। লাউটাকেও তো আমাকে ভাগ করতে হবে, তাই না? তো চলো লাউটাকে কাটি। আর কাঁচা লঙ্কাগুলো দেখে বলছি যে কি গো, কাঁচা লঙ্কাগুলো ঝাল হবে তো? তো আমাকে বলছে কেন, তুমি খেয়ে দেখো ঝাল হবে কি। আমি বললাম তুমি খেয়ে দেখো না একটা। তো বলছে কি বলছো, আমি তো বলিনি, তুমি বলছো। তো যাই হোক, বুম বুম করে এবার লাউটাকে এবার আমাকে কাটতে হবে। চলো প্রপার একদম ভাগ করব, কিন্তু পারিনি গো, একটা কম বেশি হয়ে গেছে, মানে ভাগ করাটা কম বেশি হয়ে গেছে। মা বলছে কমটা এখানে থাক, বেশিটা ওখানে নিয়ে যা, কারণ আমি আর কত খাবো। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর ফ্রেন্ডস, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের সৌমিয়াদির অনেক প্রয়োজন, কারণ আমি চাই আমার মাকে ভালো করে চিকিৎসা করাতে। তো সেই জন্য ব্লগ চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও, আর সবাই ভালো থেকো।